জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। রাতের শরীরে তারাদের ভিড়ে তুই চাঁদের রোশনাই, তোর ডাক নামে খেয়ালি খামে মনে মনে দিন পাঠাই। এলো চুল বনে ভুল আমল জুড়ে, পিছুটা অভিমান খুব আদুরে, তোকে ছুঁয়ে আলতো পায়ে পাহারা পেরিয়ে, प्रीत लगी ओ सजनी तो से, प्रीत लगी ओ सजनी का करे मनवा चैन नावत, प्रीत लगी ओ सजनी। তোর মতো করে কেউ কখনো পিছু ডাকেনি আগে, মন খারাপের কবিতা তুই রাত ঘুমায় স্বপ্ন জাগে, আর একটা তারা গল্প হয়ে তোর কথা বলে যায়। এলো চুল বনে ভুল আগুল জুড়ে, কিছুটা অভিমান খুব আদুরে, তোকে ছুঁয়ে আলতো পায়ে পাহারা পেরিয়ে, प्रीत लगी ओ सजनी तो से, प्रीत लगी ओ सजनी का करे मनवा चैन नावत, प्रीत लगी ओ सजनी। একটা অসাধারণ সুন্দর গান দিয়ে শুরু করলাম আজকের মনোমিতার নতুন এপিসোড। আমাদের মধ্যে এসছে অর্ণব, যে দুর্দান্ত সিঙ্গার, এত সুন্দর গান, ওই জন্য অর্ণবের কাছ থেকে আমরা আজকে আমাদের মিতাদেরকে উপহার দিতে পারলাম। আর সজলদা তো আমার সাথে রয়েছেনই, তো চলে যাব সোজা অর্ণবের কাছে। অর্ণব, এই এত সুন্দর গান, এই যে তুমি গান করছো, গানের ইন্সপিরেশন কি? গানের ইন্সপিরেশন ছোট থেকে, আমাদের বাড়ি খুব মিউজিক্যাল, মানে আমার মা গান গাইতেন, বাবা পেশায় ডাক্তার, কিন্তু গানের সঙ্গে যোগাযোগটা ছোট থেকে, এবং আমার ছোট সময় নাচ শেখাতো, নাচের স্কুল ছিল বাড়িতে, বাড়িতে প্রচুর ছেলেমেয়ে নাচ শিখতে আসতো, তারা গানে নাচতো, সেইভাবে আর কি গানটা শুরু থেকে শুরু হলো, এবং তারপরে একটা সার্টেন টাইমের পরে মনে হলো যে আমি গানটাই গাই, সেইভাবে গানের মধ্যে চলে আসে আর কি। আচ্ছা, তো এখন চলছে এটা কি নিজের লেখা, নিজের সুর দেওয়া? হ্যাঁ, নিজের লেখা, নিজের সুর। বাহ, ভীষণ ভালো। তো এইটাকে নিয়ে কি চিন্তা ভাবনা? আমি তো চাকরি করতাম স্কুলে, আমি প্রায় 6-7 বছর স্কুলে চাকরি করেছি, তারপর আমি চাকরি ছেড়ে দিয়েছি রিসেন্টলি, মানে তাও 4 বছর হয়ে গেল, এবং গানটাই শুরু করছি, মানে গান লিখছি, শুট করছি, এবং গান গাইছি, শোজ করছি প্রচুর, এইভাবেই চলছে। আচ্ছা, তো আজকে অর্ণব যে মনোমিতাতে, তো মনোমিতা মানে হচ্ছে নিজের লাইফ স্টোরি। হ্যাঁ, ডেফিনেটলি। তো কিছুটা স্ট্রাগল কারোর থাকে, স্ট্রাগল স্টোরি কারোর থাকে, সাকসেস স্টোরি। তো তোমার আজকে কি স্টোরি আমরা শুনবো? অ্যাকচুয়ালি আমার বেসিক যেটা স্ট্রাগল সেটা হচ্ছে আমার চোখ নিয়ে, মানে আমি যখন ছোটোবেলায় জন্মেছিলাম আমার চোখে একটা রোগ আছে, সেটা আমার নিস্টাইগনোস। আচ্ছা, সেজন্য আমার কিছুটা ট্যারা বলে মনে হয়, এবং আমি যখন জন্মেছিলাম তখন আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, আমি পুরোপুরি অন্ধ ছিলাম, এবং বছর 5-6 অবধি আমি কিছু দেখতে পেতাম না। আচ্ছা, তারপরে বাবা শাঙ্কা নেত্রালয়ে নিয়ে যায়,
এবং সেখানে বলে যে বড় হলে আস্তে আস্তে চোখটা ঠিক হবে, কিন্তু পুরোপুরি কখনো ঠিক হবে না। মানে আমি এখনো যেটা আমার ভিশন, আমি 60% দেখতে পাই, 40% দেখতে পাই না। এবং আমার মনে আছে আমার বাবা, আমি যখন ক্লাস 7-8 অব্দি আর কি, বাবা বই না জেরক্স করে না বড় করে দিত, ও তখন প্রিন্ট আউট বা ইত্যাদি অত ছিল বড় না। ছিল না আমাদের। এখন যেমন পাওয়া যায়, এখন লো ভিশনের জন্য আমরা আলাদা টেক্সট প্রিন্ট করি। হ্যাঁ, এবার আমার বাবা কি করতো, বইটা জেরক্স করে বড় করে দিত। এটা 7-8 পর্যন্ত আমার চলেছে কিন্তু। এবং এখনো আমি চোখে কম দেখি, তো সেটা নিয়ে মাধ্যমিক, সেটা তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, বিদ্যামন্দির বেলুড় মঠে আচ্ছা, থাকতাম আচ্ছা, hostel এ। কোথায় বেলুড় মঠ। আপনি বিদ্যামন্দির যান? বিদ্যামন্দির। কোন ব্যাচ? আমার তো 2005 থেকে 8। আমার 87-92। আচ্ছা, আমার 8-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট। ও আমার 87-92, আমি বিদ্যামন্দির। আচ্ছা 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 আমি অনেকে গণনাথ মহারাজ হয়েছি। আচ্ছা আচ্ছা, আমি সঞ্জীব মহারাজ। ও সঞ্জীব মহারাজ আমার আগের ব্যাচ, আমরা এক হোস্টেলে থাকতাম। আচ্ছা শাস্ত্র আমার এক ব্যাচ। আচ্ছা, তো আমি সঞ্জীব ব্যানার্জি। সেই থেকে যাক, চেনা বেরিয়ে গেল তাহলে এখানে। তারপরে এমএ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2010। আমার ছিল তুলনামূলক সাহিত্য, ওখানে আমার র্যাঙ্ক 1 ছিল। আর বিদ্যামন্দিরে বিদ্যামন্দিরে গ্র্যাজুয়েশন করেছি। কোন সাবজেক্ট? আমার বাংলা অনার্স ছিল। বাহ, মানে সঞ্জীব মহারাজের সাবজেক্ট। হ্যাঁ, সঞ্জীব মহারাজ। তারপরে রবীন্দ্রভারতী থেকে এমফিল করেছি, যাদবপুর থেকে অনুবাদ সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, এবং বর্ধমান থেকে বিএড করেছি। ব্যাস, এবার তো ওনারা ওনাদের নিজেদের গল্পের মধ্যে চলে গেছে, নিজেদের চেনা বেরিয়ে গেছে, একই জায়গার ছাত্র ওনারা। যাই হোক, ভালোই লাগছে, একটা চেনা বেরিয়ে গেল। তো তারপরে এখন এখন বর্তমানে কি সিচুয়েশন চলছে অর্ণব লাইফে? বর্তমানে চোখটা নিয়ে একটা স্ট্রাগল তো চলে। তারপরে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, কারণ আমার বাবা পেশায় ডাক্তার, কিন্তু মানে গল্পটা অন্যরকম। গল্পটা কিরকম, বাবা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা, তো বাবার যে ভীষণ রকম বেশি ইনকাম, বা আমরা যে ছোট থেকে দুধে মানে একদম দুধে ভাতে মানুষ, তা কিন্তু নই। এবং আমাদের বাড়ি মানে যেটা একান্নবর্তী পরিবার ছিল, পরে সেটা ভেঙে যায়, সাংসারিক সেটা আমার অন্য ব্যবসা সমস্যা থাকিস ছিল। কোথায় এখন বাড়ি? আমার বাড়ি শালকিয়াতে। শালকিয়ার কৈবট পড়ে ঠিক শালকিয়া ঠিক না, ঘুষুরি পড়ে যাচ্ছে। ঘুষুরি। হ্যাঁ, ঘুষুরি। বেরোলের কাছে। বেলুড়ের কাছাকাছি। তো তারপরে যেটা স্ট্রাগল থাকে যে মানে অনেকটা দায়িত্ব মাথার উপর এসে পড়ে যায়, এবং সেটা গান করে ডেফিনেটলি সেইগুলোকে মেনটেন করাটা খুব চাপ হয়ে যায়। কারণ চাকরি করলে একটা স্টেডি মাইন্ডের চাকরি, সেটা ছেড়ে যখন গান করতে আসে তখন শুরুর দিকে স্কুলের চাকরিটা ছাড়া তো মানে বুদ্ধিমানের কাজ নয় বলবো। অ্যাকচুয়ালি আমি পারছিলাম না। মানে আমি না চোখের ঠিক ওই ভিশনের জন্য। ভিশনের জন্য না, আমি ঠিক মানে এই মাস্টার মেটেরিয়াল নই। মানে হ্যাঁ, বুঝতে পেরে স্বাভাবিক। আমি এটাই এই হ্যাঁ, পারি। যে আমি- গাইয়ে এত ভালো না, গান গায়, সিঙ্গার। শিল্পী সত্তা হচ্ছে একটা স্বাধীন সত্তা, হ্যাঁ। আর চাকুরি হচ্ছে একটা বাধা হ্যাঁ, সত্তা। দুটো দুটো এক হবে না। দুটো আলাদা। দেখুন, যে গান করছে সে মনে করবে আমি গান করছি, আমি কি অন্যায় করছি, আর হেডমাস্টার মশাইকে বলবে তুমি গান করছো আর তোমার ক্লাসটা ফাঁকা যাচ্ছে। এই যে দুটোর মধ্যে সেই। মিলানো খুব জটিল। সেই। এটা কম্প্রোমাইজ, আমি বলবো খুব ভালো কাজ করেছে। ওই যে ছেড়ে স্বাধীনভাবে গান আর করছে। নিজের মন যেদিকে চেয়েছে সেই দিকেই আর গেছে। তাছাড়াও ও তো জানে, আমাদের বিদ্যামন্দিরে পড়েছে, আর যারা বাজাতে গাইতে পারে ঠাকুরের তাদের প্রতি বিশেষ কৃপা আছে, তার মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ। এটা একবার এটা রাগানের কথা মধ্যেই কথাটা আছে। যারা বাজাতে গাইতে পারে তাদের মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ, এটা অস্বীকার করার কিছু নেই। না। কিন্তু তাও ও যে ওর প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে চলেছে। হ্যাঁ। তারপরে তো তারপরে বাড়িতে একটা সাংঘাতিক অশান্তি ছিল, তার কারণ আমাদের বাড়িতে তখন কেউ গান বাজনা করেনি আস্তে আস্তে। মানে বাবা হোমিওপ্যাথি ডাক্তার, এবং সেই জায়গা থেকে বা মানে যারা খুব তো ভাই, যার তো দাদা, তারপর থেকে ওয়েল এস্টাবলিশ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বাইরে থাকে, এরকম তো থাকেই। সেখানে আমি নতুন করে বললাম যে বাড়িতে একটা বাংলা ব্যান্ড করছি এবং আমি গান করব। সেখান থেকে তো সাংঘাতিক একটা মানে বাবার চমকে যাওয়ার মতো, এবং আমাকে মিশনে পাঠানোটা গানটা সেই কারণে, যদি ব্যান্ডটা না করতে পারি। মানে প্রথমে গান লিখতাম এবং শুরু করছি, তখন হচ্ছে না, মানে বাড়ি থেকে নানান রকমের মানে মারধর করছে, বকাবকি, যেটা সব বাবা মাই করে। কারণ বাবা মা তো ভালোই চায়, কিন্তু আমার নিজের প্রতি চাওয়া ভালোটা, বাবা মার ভালোটা মানে চাওয়াটা ভালোটা মানে একসাথে হয় না। যেটা প্রথমে বিষয়টা শুরু করলাম যে এটা ঠিক অ্যাকচুয়ালি আমার একটা এখানে একটা প্রসঙ্গে একটা কথা বলা যায়। মানে আমি জানি না আমি এখনো গানে কতটা কি করতে পেরেছি। আমি একটা আনন্দলোক পুরস্কার পেয়েছি 2022-এ একটা ছবির বিজিএম এর জন্য, গল্প হলো সত্যি। এবং আগের বছরে আমি বিচি মিউজিক অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছি। এছাড়া বেশ কিছু অ্যাওয়ার্ড আমি পেয়েছি। এই রিসেন্টলি কলকাতা ট্রাফিক পুলিশের জন্য যেটা বাজছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, বিভিন্ন ট্যাবলোতে বাজছে যেগুলি, সেটা আমার কম্পোজিশন, আমার গাওয়ার। তারপরে আমি রিয়ালিটি শোতে ছিলাম 2013-তে, সেমিফাইনালিস্ট ছিলাম টিকিট টু টলিউডে, ফিভার এফএমে যেটা হতো। তো এবার এই যে একটা লং স্টোরি, মানে বাবার প্রথমে বিরোধিতা করা,
আমি একটা গান লিখেছি, সেই গানের লাইনটা আমি জাস্ট গেয়ে বলছি, তাহলে বোঝানো যাবে। মানে বাবা এই গানটার আগেও বিরোধিতা করছেন। গানটা ছিল ঘুমিয়ে পড়েছেন ঈশ্বর অস্তিত্বের আদালতে, 12 মাসে 13 পার্বণ তবুও ধর্ষণ মাঝরাতে। এই লাইনটা আমি লিখেছিলাম প্রায় আজ থেকে 7-8 বছর আগে, এবং এই লাইনটা লেখার পর বাবা দেখলাম হঠাৎ করে ইউটার্ন নিল। বাবা বলল এই লাইনটা মানে এটা যে তুই লিখেছিস, এটা লাইনটার মধ্যে যে সংস্কৃতি তো মানুষকে আপলিফ্ট করার জন্য, তাহলে এত সংস্কৃতি থাকতেও, এত পূজা পার্বণ থাকতেও আমরা অধোগামী হচ্ছে কেন? ভেরি গুড, ওয়েল ডান। অবশ্যই অবশ্যই যে লোকটা বিরোধিতা করতো আমার সেও কিন্তু এখন সেই লোকটা তার পেশেন্টদেরকে আমার গান শোনায়, যেটা আমার ছেলের নতুন রিলিজ করেছে গান। ছেলেকে অমুক দিন অমুক চ্যানেলে দেখাবে, অমুক দিন তমুক চ্যানেলে দেখাবে, এই শোজ আছে, এই করছে, এই গানগুলো করেছে। যেমন আমার আগের বছর খুব ভালো একটা কাজ রিলিজ হয়েছিল প্রিয়দার সাথে, প্রিয় চট্টোপাধ্যায়ের সাথে প্রচুর কাজ আমার হয়। তো প্রিয়দা লিখেছিলেন, আমি শুরু করেছিলাম আনন্দ সারেগামা থেকে বেরিয়েছিল এলো মাতা দশভূজা গানটা, অনেকের পরিচিত গান এবং পুজোতে বিভিন্ন জায়গায় বাজে। তো সেইটা বাবার খুব ভালো লেগেছিল আর কি, যেরকম কাজ করছিল। ওটা ছিল তোরা বাজারে ঢাক বাজা কাসর বাজা, সুরে ছন্দে তালে কোমর নাচা। তোরা বাজারে ঢাক বাজা শঙ্খ বাজা, সুরে ছন্দে তালে কোমর নাচা। জয় মা দুর্গা তোমার অপার মহিমা। এরকম একটা কিছু। বাহ। তো তারপরে বাবা এই গানটা মানে এই গানটা, হ্যাঁ এই গানটা শোনার পরে বাবা দেখলাম ইউটার্ন নিল। বাবা আসলে না ভীষণ রাজভারী মানুষ, আমাকে রিলেটিভ বলেনি, মাকে বললো যে বাবার একটা অ্যাওয়ার্ড পাওয়া হয়েছিল, আমার ডাক নাম বাবা। এবার তারপর থেকে আমি দেখলাম আমার এই মিউজিক্যাল জার্নিটা কিছুটা স্মুথ হয়ে গেল। ইভেন আমি তারপরে একটা চাকরি পেয়েছিলাম দিল্লিতে, সেটা হচ্ছে NTA, মানে আমি যারা কোশ্চেন্স বানায় আর কি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো সেখানে আমি বাবাকে বললাম যে দেখো একটা চাকরির অফার তো পেয়েছি, ভীষণ ভালো চাকরি, অনেক টাকা মাইনে দেবে, কিন্তু সেটা করতে গেলে গানটা হবে না, আমাকে দিল্লিতে শিফট করে যেতে হবে। আমি ভাবছি চাকরিটা করবো না। বাবা কিন্তু সেটা মেনে নিয়েছিল, এবং বাবাই আমাকে বললো যে তুই চাকরিটা করিস না, তুই ফিরে আয়, কারণ তুই 6 মাস করবো তারপর ছেড়ে দিবি, তারপরে যা তো যাবে পেটও ভরবে না, তুই এখানে শোন, তুই গানটাই কর। এটা কিন্তু করেছে বাবা। তো এই আমার শুধু গান লিখে শুরু করে, এখন তাহলে ব্যান্ড একটা নিজের ব্যান্ড আমার নেই, আমি গান লিখি শুরু করি এবং গান গাই কিছু। আমার বেসিক্যালি লেখা শুরু করার কাজটাই খুব বেশি করে নিয়ে ফলোয়ার্স মানে স্টুডেন্টদেরকে গান শেখাস? আমি গান শেখানোর টাইমটা করে উঠতে পারি। আচ্ছা আচ্ছা, বাহ। চোখের এই অবস্ট্রাকশন নিয়ে তুমি যেভাবে এগোচ্ছ, তো অনেক সুস্থ মানুষের থেকে আমি তো বলবো তোমার প্রোগ্রেস অনেক বেশি। Thank you. তো আর থেমো না, definitely. তুমি যেভাবে পথ চলছো নিজের মতো করে একদম সেইভাবে এগিয়ে যাও। আমি আমার ছাত্রদেরকে যখন পড়াতাম সবাইকে একটা কথা বলতাম যে দেখ, আমি যখন ছোট ছিলাম আমি তো পুরোপুরি অন্ধ ছিলাম, দেখতে পেতাম না কিছু। তোদের যখন সবটা ঠিক আছে, মানে তোদের যখন পঞ্চ ইন্দ্রিয় কাজ করছে সমানভাবে, তখন তোদের কখনো থামা উচিত, তবে এগিয়ে যায়। এবং যারা দেখবেন প্রত্যেককেই আমার এটাই বলার যে কখনো থামবেন না। শো, আমাদের প্রফেশনের একটা কথা আছে, হ্যাঁ, শো মাস্ট গো অন। শো মাস্ট গো অন, যাই হয়ে যাক শো মাস্ট গো অন। এটা একদম। সবাইকে বলছি, মানে যারা দেখছেন তাদেরকেও বলছি যে শো মাস্ট গো অন, থামবেন না বাবা, এটাই যেতে হবে। সেই পরিস্থিতি যাই আসুক না কেন, পথ চলা কিন্তু থামানো যাবে না। বহুদিন আগে আমাদের উপনিষদ কথা, চড়ই বেদি। একদম একদম হ্যাঁ। কারেক্ট। আচ্ছা অর্ণব, প্রথমে তুমি শুরুতে যখন বললে বাবা হচ্ছেন ইন্সপিরেশন, বাবা মা পিসি বাড়ির সবাই, কিন্তু পরবর্তীকালে বাবাই তো গানটার জন্য বেশি অপোজ করলেন, এই ব্যাপারটা Actually, তুমি কি বলবে? মানে প্রত্যেকটা মানুষই গান শুনতে ভালোবাসে, গান এমনই একটা জিনিস যেটা ভালো লাগার মতোই, কিন্তু বিষয়টা হচ্ছে যে কজন চাই যে তার সন্তান শিল্পী হোক। কারণ প্রত্যেকেই যে একটা সিকিউর ইনকাম, একটা ভালো চাকরি করবে, মাসের শেষে একটা ফিক্স একটা নিরাপদ। একদম নিরাপদ। কিন্তু আমরা যারা শিল্পী সত্যি সত্যি তো আমাদের সেই জায়গাটা হয় না, ঠিক। একদম নিশ্চিন্তের ইনকাম বলে কিছু নেই। তার এই সামাজিক প্রেক্ষাপটের জন্যই বাবা হয়তো হ্যাঁ, গান করো, গান শোনো, ফাইন, কিন্তু তোমাকে একটা চাকরি করতে হবে। বাবার কিছু আমি ডাক্তার হই, কিন্তু আমি অঙ্কে খুব খারাপ ছিলাম, হ্যাঁ, মানে সেটা অন ক্যামেরাই বলছি, প্রচন্ড বাজে ছিলাম, আমি সম্পাদ্য উপপাদ্য কিছুই পারতাম না। কাজেই অঙ্ক নিয়ে আমার এগুলো বা ডাক্তারি পড়া আমার মানে সাধ্যের বাইরে ছিল, সেটা হয়নি আর কি। তো তারপরে পরবর্তীকালে বাবা যখন দেখলো এর দ্বারা আর কিছু হবে না, গান ছাড়া এটাই হবে, তখন দেখলো আর উপায় নেই, গানটাকে মেনে নিতে হবে। এবং তারপর আমার লেখা শুনে, আমার গান লেখা শুনে কিছুটা তো বাবার নিজের মধ্যে পরিবর্তন তৈরি হয়েছে বাবা, সেইভাবে আর কি। সজল দত্ত আজকে নতুন করে কিছু বলার নেই, সতীর্থকে আজকে আমাদের এই শোতে পেয়ে সজল দত্ত আপ্লুত।
আসলে বিদ্যা মন্দির এমন একটি নাম যে ওখানে যারা আমরা পড়ি আমরা এক পরিবার হয়ে যাই। অর্ণবও বিদ্যা মন্দিরের ছাত্র, আমিও বিদ্যা মন্দিরের ছাত্র। আমাদের কোনো সময়ই লাগছে না যে আমরা কারণ একটা রেসিডেন্সিয়াল কলেজ তো এখানে আমরা বলি বিদ্যা মন্দিরের ভাত যাদের পেটে পড়েছে তারা আত্মীয় হয়ে গেছে। এটা আমরা কখনোই বুঝতে পারি না। আজও আমরা যখন বিদ্যা মন্দিরে যাই প্রত্যেকেই মানে আমাদের অ্যালমা ম্যাটারে গেলে আমরা নস্টালজিক হয়ে পড়ি। এটা অস্বীকার করার কিছু জায়গা নেই। সেই দিক থেকে অর্ণবকে জানতে পেরে কাছে পেয়ে আমার তো নিজের একজন আত্মীয়কে পেলাম এরকমই মনে হচ্ছে। যাক আবার পরে আমাদের দেখা হবে, আমরা একই সাথে কাজ করব এটাই। আর সঙ্গীত যে অর্ণব নিজের প্রফেশন হিসাবে স্বইচ্ছায় বেছে নিয়েছে, স্বাধীনভাবে বেছে নিয়েছে। আমি একটু আগেই একজনকে বলছিলাম যে প্রলোভন, অনুশাসন এবং ভয় ব্যতি রেখে যে কাজটি করা হয় তাই হচ্ছে কর্মযোগ। অর্ণব যে আজকে গান করছে তিনটের কোনোটাই ওর বলতে নেই। ও ভয়ে গান করে না, প্রলোভনে গান করে না, আর অনুশাসনও গান করে না। সুতরাং এই যে গান করছে এটি ওর কাছে স্বামীজির কর্মযোগ। একটা ছোট্ট কথা বলতে চাই, মানে এটা অনেক মা বাবা এখনো ভাবেন যে যারা কিছু পারে না, মানে যারা পেলো না তারা গান কিংবা ছবি আঁকার দিকে চলে যায়, যাতে সে সামাজিকভাবে খুব ভালো একটা প্রতিষ্ঠা পেল। না একবার সেটাই তো আমি অবাক হয়ে গেলাম যে একজন নাটক করেন ভালো না অভিনেতা, সে তার ছেলেকে বলছে এই নাটক করিস না। মানে নিজের প্রফেশনের প্রতি কতটা অবজ্ঞা। আমরা প্রত্যেকে চাই যে আমার সন্তানের জন্য একটা সিকিউর লাইফ হয়, কিন্তু আসলে আমরা সিকিউর লাইফ বুঝি না যে কাউকে নির্বাসন করে কোনো জলের মাছকে ডাঙায় তুলে কখনো তাকে না অ্যাকচুয়ালি হয়, যেটা যে ভালোবাসে তাকে সেটা করতে দিতে হবে। আর এটা ভাবনাটাও আমাদের পাল্টাতে হবে যে যে কিছু পারলো না, যেটা ভালো চাকরি পাবে না, সেই নেহাত গান বাজনা করতে গেল বা ছবি আঁকতে গেল, এই ভাবনাটা পাল্টানো দরকার। আমরা আজকে অল্টারনেটিভ ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। 21টা ইন্টেলিজেন্স আনা হয়েছে, তার মধ্যে কালচারাল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, এগুলো সব আনা হয়েছে। ইন্টেলিজেন্স যে ছেলেটি ভালো সম্পাদ্য বলছিল, যে ছেলেটি ভালো সম্পাদ্য করতে পারে, আর যে ছেলেটি ভালো গান করতে পারে, যে ছেলেটি ভালো ফুটবল খেলতে পারে, তিনটের মধ্যে কোনো ফারাক নেই। ফারাক কি বাজার ধরে, কারণ সম্পাদ্যের বাজার আছে, ফুটবলের বাজারটা একটু কম, গানের বাজার, কিন্তু বাজারটা যদি তৈরি করা যায় তিনটি ইন্টেলিজেন্সই কিন্তু সমান। যে তাদের কেউ ইনফিরিয়র নয়, প্রত্যেকে সমান, কিন্তু আমাদের মার্কেট ভ্যালু নেই বলে আমরা এটাকে চিৎকার করছি। এটা আমাদের গার্জেনদের বোঝা উচিত। আর মিতাদেরকেও বলবো তাদের সন্তান বা তারা নিজেরাও এইটাকে খেয়াল রাখবেন যে কারো সন্তান যদি ভালো ফুটবল খেলতে পারে আর কারো ছেলে যদি ফটফট করে ইংরেজি বলতে পারে, এই দুটো কিন্তু সমান স্কিল। দুটো স্কিলের মার্কেট ভ্যালু কম হতে পারে, কিন্তু দুটো স্কিল সমান, দুজনকে সমান গুরুত্ব দেওয়া উচিত। একদম ঠিক কথা। চলে যাব রাহুলের কাছে, দেখবো এই ব্যাপার নিয়ে রাহুলের বক্তব্য কি। আমি অর্ণবের ব্যাপারটা পুরোটাই জানলাম। এখানে আমার বলার একটি বিষয় রয়েছে যে ছোট থেকে 5-6 বছর বয়স পর্যন্ত ও চোখে দেখতে পেত না। এটা একটি চোখের রোগ, যেটা অনেক চেষ্টার পরে ও রিকভার হয়েছে, কিছুটা রিকভার অবশ্যই হয়েছে। তো এই যে চোখের যে প্রবলেমটা, এটা আজকাল বহু শিশুদের মধ্যে দেখা যায়। এই প্রবলেমটা কিন্তু আমার নিজের ছেলের কাছেও রয়েছে। ছেলের চোখেও প্রবলেম আছে এবং বেশ ভালো রকম প্রবলেম। ও এক চোখে মানে মোরালেস ব্লাইন্ডই বলা যেতে পারে। তো এরকম আমি আজ আমার প্র্যাকটিসের থ্রুতে আমি বহু ছেলেমেয়ের এরকম ব্যাপারটা দেখছি। আজকাল যেন চোখের বাচ্চাদের এই চোখের যে সমস্যাটা দিন দিন যেন বাড়ছে। তো ওই ব্যাপারটা নিয়ে আমি একটু 2-4 কথা বলতে চাই, কারণ বাকি স্টোরিটা তো মানে অ্যাজ ইউজুয়াল সাকসেস এবং অর্ণবের প্রচণ্ড মনের জোর রয়েছে এবং ট্যালেন্ট রয়েছে। ওর শুক্র খুব ভালো, শুক্র এবং চন্দ্র এই দুটো গ্রহের কানেকশানে মানুষের সঙ্গীতের প্রতি আকর্ষণ জন্মে, সঙ্গীত বা মিউজিক। তো ওর ছকে কিন্তু সেই ধরনের যোগ রয়েছে। তো যাই হোক, সেটা তো অবশ্যই রয়েছে, তার জোরে ও এগিয়ে যাচ্ছে। অ্যাওয়ার্ড পেয়েছেও, খুব ভালো লাগলো শুনে। আমি এটা বলতে চাইছিলাম যে চোখের এই ব্যাপারটা, এই চোখের সমস্যাটা কিন্তু কোনো একটা, যেমন মানুষ জন্মালো, তার জন্মছকটি দেখলে পরে কিন্তু এটি ডিটেক্ট করা সম্ভব যে তার মধ্যে কি কি প্রবলেম থাকতে পারে। এবং আমাদের কাছে যে একদম বাচ্চাদের পুষ্টি আসে, ভালো করে বিচার করে তারপরে কিন্তু আমরা ইন্ডিকেশন বা লিখে দিই বা বলে দিই যে
এই বাচ্চাটি কিন্তু এই রোগে ভুগতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা, বা কোনো কিছু এমন কিছু ডিজিজ, এমন কিছু রোগ যেটা হয়তো সারেই না, লাইক ক্যান্সার হোক বা অন্য অনেক কিছু ইমিউন ডিসঅর্ডার আছে, তারপরে জিনের বিভিন্ন রকম রোগ আছে, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা সম্ভব। এবং এখানে বাস্তুও খানিকটা কাজ করে। যেমন এই যে চোখের ব্যাপারে আমার ছেলের যে আমি কথা বললাম, এটি অদ্ভুতভাবে আমি পরে পড়াশোনা করে জানতে পেরেছি যে আমাদের বাস্তুতে এন্ট্রান্স যেদিক থেকে আছে সেই মানে বইয়ে যেটা আছে, একদম বইয়ের কথাটা হুবহু সত্য বলে আমার ছেলের জীবনে প্রমাণিত হয়েছে। বইয়ে আছে যে সাউথ ইস্ট কর্নারে যদি মেন গেট থাকে, অর্থাৎ আমরা বেরোনোর সময় কোনো বাড়ি থেকে বেরোনোর সময় যদি সাউথ ইস্ট কর্নার, একেবারে সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব কোণ দিয়ে বেরোই, তাহলে সেই বাড়ির ছেলেরা কোনো না কোনো রোগে, বিশেষ করে চোখের হোক বা কোনো জ্যোতি, এখানে জ্যোতি কথাটাই ইউজ করা হয়েছে, সেটাতে প্রবলেম থাকবে। তো এক্স্যাক্ট এটা আমার জীবনে মিলে গেছে। তো এটা কিন্তু সত্যি মানে বাস্তুতেও কিন্তু বাস্তু থেকে অনেক কিছু দেখা যায়, বাস্তু বিচার করেও কিন্তু অনেক কিছু রোগের বিশ্লেষণ, শুধু রোগ কেন, জীবনে অনেক ঘটনা বাস্তু থেকেও ডিটেক্ট করা যায়। তো মেন আমরা ছকের উপরে জোর দিই। তো ছকে কিন্তু রবি হচ্ছে চোখের কারক, চন্দ্র কিছু কিছু পজিশন আছে, সেই পজিশনগুলো চন্দ্রের যদি ছকে থাকে, যেমন ধরুন অষ্টমে চন্দ্র, লগ্ন থেকে অষ্টমে চন্দ্র থাকলে তার কিন্তু চোখের প্রবলেম আসতে পারে, আসবেই। সেটা তো আরো বিশ্লেষণের দরকার, অন্যান্য প্ল্যানেটারি পজিশনগুলো কি আছে সেগুলো দেখতে হবে। কিন্তু কমন যেটা হয় সেটা হচ্ছে রবি, চন্দ্র, কিছু কিছু পজিশন, শুক্র হচ্ছে চোখের কারণ, চোখের জ্যোতির কারণ। তো এই পজিশনগুলো প্রবলেম থাকে বা অর্ণবের ছকে আছে, তার জন্য কিন্তু ওর প্রথম দিকে হয়েছিল। কিন্তু হ্যাঁ, রিকভারিটা হয়েছে কেন? রিকভারি হয়েছে কারণ প্ল্যানেটগুলো যখন ও জন্মেছিল তখন ওর যে দশা বা ধরুন টাইমিং যেটা চলছিল সেটা খুব খারাপ চলছিল। তো 5-6 বছরের পর থেকে ওর দশাটা চেঞ্জ হয়ে যায়, ভালো টাইমিং আসে, তার জন্য কিন্তু আস্তে আস্তে রিকভারি করে নিতে পেরেছে। এবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সারা জীবন সেভাবে রিকভারি হয় না, অর্থাৎ তার টাইমিংটাই সেভাবে সে পায় না, ভালো টাইমিং তার জীবনে সেভাবে আসেই না যে ওইটাকে রিকভার করবে। আমার ছেলের যে উদাহরণটা দিলাম সেক্ষেত্রে আমার ছেলেরও সেম, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তো এটা গেল এই ওর যে চোখের যে ব্যাপারটা, সেটার একটা এক্সপ্লানেশন। আর এবারে বাকি ওর লাইফে যেভাবে এগোচ্ছে আমি অনেক শুভকামনা জানাই। ও আরো অনেক ভালো গান করুক, আরো অনেক নাম করুক, এবং আমাদের কাছে আরো অনেক বড় হয়ে আসুক, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে ওর সাকসেস আসুক। ওই যে বললাম শুক্রটা খুব স্ট্রং আছে, ওই জন্য চোখের যে প্রবলেমটা সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। শুক্র, রবি, কারণ রবি ছাড়া নির্মাণ হয় না, ওই জন্য ও চাকরি ছেড়ে মিউজিকের দিকে যাচ্ছে এবং ও সাকসেস হবো, আরো অনেক সাকসেস। ধন্যবাদ রাহুল। রাহুলের তরফ থেকে থাকছে এই মা সরস্বতী অর্ণবের জন্য। মা সরস্বতী অলরেডি অর্ণবের গলায় বসে আছেন, তো সুতরাং মা সরস্বতী আজকে অর্ণবের কাছে গেলেন, আমার মনে হয় এটা আরো ভালো বলবে। সজলদা দিচ্ছেন একটা খুব সুন্দর মেমেন্টো, যেটা কিনা দিয়েছে মা হোমিও ফার্মেসি। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা উত্তর কলকাতার শ্যামপুকুর থানার ঠিক বিপরীতে। তাই আপনিও যদি মনে করেন আপনার ওই অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিনের প্রয়োজন আছে, তাহলে দেখুন অন স্ক্রিন নাম্বার যাচ্ছে, তাতে ফোন করুন এবং যোগাযোগ করে নিন মা হোমিও ফার্মেসির সাথে। আর মক্কা ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে আমাদের জন্য। মনোমিতার জন্য যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চিন্তা ভাবনা লেভেলে রেখেছো, তাদের বলবো আর চিন্তা ভাবনা নয়, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, এবং দেখো অন স্ক্রিন যে নাম্বার যাচ্ছে, নাম্বারে ফোন করে চলে এসো মনোমিতাতে। অপেক্ষায় রইলাম তোমার স্টোরি, আমাদের মনোমিতাতে অন্য মিতাতে শোনানোর জন্য। ভীষণ ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার।